নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনে আমাদের এই নিফটি এই 24,032-এ বন্ধ হয়েছে। তবে দেখতে পাচ্ছেন বিরাট ভলিটিলিটি আজকের দিনেও দেখতে পাওয়া গেছে। এক সময় তো 23,882-এর কাছাকাছি নেমে গিয়েছিল। আজকের লো দেখতে পাচ্ছেন 23,882 এবং আজকের হাই কত এই 24,081। মোটামুটি 200 পয়েন্টের কাছাকাছি মুভ আজকের দিনেও এই নিফটি দেখিয়েছে। তবে এটা খুবই বড় পজিটিভ ব্যাপার যে নিফটি এক্সপায়ারির দিনে এই 24,000 এই লেভেলের উপরে বন্ধ হয়েছে। তবে যদি দেখেন বলতে পারেন এই নিফটি এটা এখন একটা শর্ট টার্ম কনসলিডেশন ফেজে পৌঁছে গেছে। যদি এখানে এক মাসের চার্ট দেখেন, মোটামুটি দেখতে পাচ্ছেন এই 8ই এপ্রিল থেকে সেরকম বড় কোনো রিটার্ন নেই, কখনো বেড়েছে কখনো পড়েছে, এভাবে যেতে যেতে প্রায় সেই একই জায়গাতে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই নিফটি। এই 24,000-এর লেভেলটা এই নিফটির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। নিচের দিকে মোটামুটি 100 পয়েন্ট করে এই যে ঘর সেগুলো ধরে রাখতে পারেন এই 23,900 এবং 23,800, এবং ওপর দিকে যদি কোনোভাবে 24,200 লেভেলটাকে ভেঙে 24,500 পর্যন্ত পৌঁছাতে পারে, দেখতে পাচ্ছেন কিছুদিন আগে 24,500-র উপরে পৌঁছে গিয়েছিল। তো এই লেভেলটার উপরে পৌঁছে যদি নিফটি নিজেকে টিকিয়ে রাখতে পারে, তারপরে একটা বড় র্যালি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এই মার্কেটে বড় মুভ আসার জন্য মানে ওপর দিকেই বলুন বা নিচের দিকেই বলুন, কি দরকার? বড় কোনো ট্রিগার পয়েন্ট দরকার। যেমনটা এর আগে আমরা দেখেছিলাম, যখন এই ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, তখন মার্কেট টপ লেভেল থেকে অনেক পড়ে গিয়েছিল, কিন্তু তারপরে আবার যখন দুজনের মধ্যে সিজফায়ার ঘোষণা হয়ে যায়, তখন কিন্তু আবার মার্কেট এই বটম লেভেল থেকে ভালো রিকভারি দেখিয়েছে। মানে এই মার্কেট মুভের জন্য খুব বড় পজিটিভ বা খুব বড় নেগেটিভ ট্রিগার পয়েন্টের দরকার কিন্তু রয়েছে। আর বর্তমানে মার্কেটে সেরকম ট্রিগার পয়েন্ট কিন্তু নেই। এই ক্রুড অয়েল বেসিসে মার্কেট কিছুটা ওঠাপড়া করছে। যদি ক্রুড অয়েলের কথা বলি, এটা কিন্তু একদম টপেই রয়েছে। দেখতে পাচ্ছেন এই ব্রেন্ট ক্রুড 112-র কাছাকাছি রয়েছে, যদিও এটাই আজকের দিনে 2%-এর কাছাকাছি পড়া। একসময় এই ক্রুড অয়েল এটাতে 114-র উপরে উঠে গিয়েছিল আজকের দিনেই, সেখান থেকে অনেকটা পড়েছে। এই সময় এটাই বলবো, ইনভেস্টিং এর দিকে ঝুঁকুন। যদি এই সময় ট্রেডিং করতে যান, দেখুন মার্কেটে কিন্তু কোনো লেভেল এখন কাজ করছে না, পুরোটাই কাজ করছে নিউজ বেসিসে, এই ক্রুড অয়েলের বেসিসে। তো আপনি কিন্তু আগে ভাগে কখনোই আন্দাজ করতে পারবেন না যে কখন এই ক্রুড অয়েলের প্রাইসে মুভমেন্ট আসবে, কখন এই যুদ্ধ রিলেটেড ভালো খবর আসবে বা কখন এই যুদ্ধ রিলেটেড খারাপ খবর আসবে। এই সময় ট্রেডিং করতে গেলে কিন্তু শুধুমাত্র টাকা খোয়াবেন। এই সময় এক কাজ করতে পারেন, অনেক ভালো শেয়ার টপ লেভেল থেকে নিচে পড়ে রয়েছে, সেগুলোতে ধীরে ধীরে ইনভেস্ট করার চেষ্টা করুন। এবং তারই সঙ্গে সঙ্গে চাইলে আমাদের এই যে নিফটি রয়েছে তার যে ইটিএফ, সেটাও নিয়ে রাখতে পারেন। যদি আমাদের পোর্টফোলিওর কথা বলি, সেটা তো টপ লেভেল থেকে দেখবেন 20% 30% এরকম ডাউন হয়ে রয়েছে অনেকের, কিন্তু এই নিফটি এটা যদি দেখেন, এখানে কিন্তু টপ লেভেল থেকে খুব বড় ডাউনফল দেখা যাচ্ছে না। এই মোটামুটি 26,300-র উপরে উঠেছিল, সেখান থেকে যদি দেখেন প্রায় 8-9% ডাউন হয়ে রয়েছে। মানে পোর্টফোলিওর তুলনায় কিন্তু এই নিফটিতে যে রিকভারি, সেটা অনেকটা দ্রুত হয়েছে। আপনার পোর্টফোলিওতে থাকা স্টক যদি ব্যবসা তার খারাপ হয়ে যায়, নিচের দিকে যেতে পারে, ভবিষ্যতে হয়তো আর কখনো রিকভারি হবে না, কিন্তু সেখানে নিফটি এর ডুবে যাওয়ার কিন্তু সম্ভাবনা নেই। এই নিফটির বছরে দুবার রিব্যালেন্সিং হয়। মানে তখন কি হয়, যে কোম্পানিগুলো একটু খারাপ হয়ে গেছে, কিছু কিছু প্যারামিটার মিলছে না, তখন সেগুলোকে নিফটি থেকে বার করে দেওয়া হয়। এবং যেহেতু নিফটিতে 50খানা কোম্পানি রাখতে হবে, সেই কারণে তখন কিছু কোম্পানিকে এন্ট্রিও কিন্তু দেওয়া হয়, এবং যেগুলো স্ট্রং কোম্পানি হয়। এবং এই 50খানা স্ট্রং কোম্পানি নিফটিকে লং টার্মে কিন্তু ওপরেই তুলবে, এবং তারই সঙ্গে সঙ্গে নিফটির যে ইটিএফ, সেটাও কিন্তু উপর দিকেই উঠবে। এছাড়াও যদি আজকের দিনের কথা বলি, আজকে এই নিফটির এক্সপায়ারিও ছিল, তো সেই এক্সপায়ারির কারণে বড় মুভ কিন্তু মার্কেটে এসেছে। তবে গতকাল এই আমেরিকান মার্কেট যতটা খারাপ সংকেত দিচ্ছিল, ততটা কিন্তু খারাপ পারফরমেন্স আজকে ইন্ডিয়ান মার্কেটে নেই। যদি গতকাল এই ডাউ জোন্সের কথা বলি, এই টপ লেভেল থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি 500 পয়েন্টের কাছাকাছি পড়ে বন্ধ হয়েছিল। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোসাইট, এটাও কিন্তু কালকে টপ লেভেল থেকে অনেকটা পড়ে গিয়েছিল, প্রায় 0.5% পড়ে গিয়েছিল, 133 পয়েন্ট ডাউন। কিন্তু এত কিছু সত্ত্বেও আমাদের ইন্ডিয়ান মার্কেট যে এতটা খারাপ পারফর্ম করেনি, এটাও কিন্তু একটা বিরাট বড় পজিটিভ ব্যাপার। আর এই গ্লোবাল মার্কেট আজকে কেমন পারফর্ম করেছে, মোটামুটি বলতে পারেন একতরফা মুভ কিন্তু এই গ্লোবাল মার্কেটেও দেখা যায়নি। এই ড্যাক্স এটা 1% বেড়েছে, এবং তারপরে দেখতে পাচ্ছেন এই ফুটসি এটা আবার 1.60% পড়ে গেছে। ক্যাক 40 এটা 0.57% আপ, ইউরোস্টক্স এটা বেড়েছে 1.36%। আর এশিয়ান মার্কেট গুলো, এই জাপানের মার্কেট নিক্কেই এটা 0.38% আপ, সাংহাই এটাও পজিটিভ, হ্যাংসাং এটা আবার 0.76% ডাউন হয়েছে। এবং যদি কোস্পির কথা বলি, সাউথ কোরিয়ান মার্কেট এটা আবার 5%-এর উপরে বেড়েছে। আর আজকের দিনে আমেরিকান মার্কেটের এই যে ফিউচার্স খুলেছে, সেখানে কিন্তু আবার তেজি দেখতে পাওয়া যাচ্ছে। গতকাল তো ডাউ জোন্স প্রায় 500 পয়েন্টের কাছাকাছি পড়েছিল, আজকে আবার দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্সের ফিউচার্স এটা 0.20% বেড়ে গেছে। অর্থাৎ এই মার্কেটে বর্তমানে কেমন কি মুভ আসবে, সেটা কিন্তু আপনি আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন না। এবং এই যে সঙ্গে সঙ্গে এই নাসডাকের যে ফিউচার্স, এটাও দেখতে পাচ্ছেন কালকে 180 পয়েন্টের কাছাকাছি পড়েছিল টপ থেকে, আজকে আবার এই 200 পয়েন্টের কাছাকাছি বর্তমানে রিকভারি দেখাচ্ছে। তবে এই যুদ্ধ রিলেটেড রিসেন্টলি সেরকম কোনো খবর আসছিল না, কিন্তু আবার এই যুদ্ধ রিলেটেড কিছু খবর সামনে আসতে শুরু করেছে। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাটাকস ইন গালফ থ্রেটেন টু
রিজনাল কনফ্লিক্ট। এই ইউএস এর ওয়ারশিপ তারা কি করেছে, কিছু মিসাইল এবং ড্রোনকে শট ডাউন করে দিয়েছে, যেগুলো তাদের জাহাজের উদ্দেশ্যে আসছিল এরকমটা তারা বলছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই ইউনাইটেড আরব এমিরেটস তারাও একটা ড্রোন অ্যাটাকের ব্যাপারে এই যে ইরান এদেরকে দায়ী করেছে, মানে এরা বলতে চাইছে ইরান আবার ফ্রেশ ড্রোন অ্যাটাক করেছে। এইখানে দেখতে পাচ্ছেন উভয়ের তরফ থেকে এই ফ্রেশ অ্যাটাকের খবরগুলো সামনে আসছে। ইউএস এন্ড ইরান লঞ্চ ফ্রেশ অ্যাটাকস ইন গালফ অ্যাজ টু সাইডস রেসেল কন্ট্রোল ওভার স্টেট অফ হরমুজ। তো এই স্টেট অফ হরমুজ এটাকে নিয়ে কিন্তু যত কিছু ঝামেলা আবার শুরু হয়ে গেছে। এই ইরান তো তাদের দিক থেকে বলছে এই স্টেট অফ হরমুজের কাছে নতুন কোনো অ্যাটাক মানেই এই যে সিজফায়ার সেটা লঙ্ঘন করা। সেখানে আবার পিটার হেগসেট তিনি এটাই বলছেন, ইনি আমেরিকার ব্যক্তি, ইনি বলছেন কি যে এই স্টেট অফ হরমুজের অ্যাটাকের পরেও এই যে সিজফায়ার সেটা লাগু রয়েছে। আর দুটো পক্ষের মধ্যে এই যুদ্ধ বন্ধের ব্যাপারে বিভিন্ন কথাবার্তাও কিন্তু চলছে, কিন্তু দুজনেই এমন কিছু শর্ত উভয়ের কাছে রাখছে যেগুলো উভয়ের পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। সেই কারণে কোনো ফাইনাল ডিলও কিন্তু সামনে আসছে না। মানে কি বুঝতে পারছেন, এই যে সিজফায়ার যেটা এতদিন চলছিল সেটা আবার ভেঙে যাবে এরকম একটা পর্যায়ে এসে দাঁড়িয়ে রয়েছে। এই যে টেনশন সেটা কিন্তু বাড়ছে। আর এরকমটা হলে কি হবে দেখুন, লং টার্মে এর যে ইম্প্যাক্ট সেটা মার্কেটে পড়বেই। প্রথমত তেলের প্রাইস বেড়ে গেলে সব থেকে বড় প্রবলেম কি হবে, এই যে ইনফ্লেশন সেটা বেড়ে যাবে। এবং ইতিমধ্যে সেটা আমরা অল্প অল্প দেখতেও পাচ্ছি। দেখতে পাচ্ছেন এই আমেরিকার যে অ্যানুয়াল ইনফ্লেশনের ডেটাটা সামনে এসেছে সেটা দেখতে পাচ্ছেন এই 3 বছরের মধ্যে এই মার্চ মাসে সব থেকে বিগেস্ট জায়গাতে এসেছে। অর্থাৎ ইনফ্লেশন এটা খুবই বেড়ে গেছে। আর এই ইনফ্লেশন এটা বাড়া এটা কিন্তু মার্কেট সেলিব্রেট করবে না, এটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ ব্যাপার। আর শুধুমাত্র যে আমেরিকাতে বাড়বে বা আমেরিকাতে বাড়ছে এরকমটাই নয়, এর ইম্প্যাক্ট কিন্তু গ্লোবাল মার্কেটে দেখা যাবে যারাই তেলের উপর নির্ভরশীল। এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের এই ইন্ডিয়ান রুপি এটাও ভালো কোনো সংকেত দিচ্ছে না। দেখতে পাচ্ছেন আজকের দিনে এক সময় এই 95.200 এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, মানে একদম লোয়েস্ট লেভেলের কাছাকাছি পৌঁছে গেছে। এবং অ্যানালিস্টরা তো এটা মনে করেই চলছে যে খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান রুপি এটা 100-কেও টাচ করতে পারে। আর এই ক্রুড অয়েলের দাম বৃদ্ধি তার সঙ্গে সঙ্গে এই রুপির দুর্বলতা এই দুটোই কিন্তু খুবই খারাপ। এই ইন্ডিয়ান রুপি দুর্বল হলে আমাদের তেল কেনার যে খরচ সেটা এমনি বেড়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তেলের প্রাইসও বাড়ছে। তার সঙ্গে সঙ্গে এসব কারণে ফরেনের যে ইনভেস্টমেন্ট সেগুলোও কিন্তু কমবে আমাদের ইন্ডিয়ান মার্কেটে। আর এরপরে চলুন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো দেখে নিন। নিফটি ফিফটি এটা কিছুটা ডাউন হয়েছে, নেক্সট 50 এটা আবার 0.5% বাড়া, নিফটি ব্যাংক 0.60% পড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা আবার কিছুটা ডাউন, মিড ক্যাপ সিলেক্ট প্ল্যাটিস টাইপে কিন্তু সবুজে বন্ধ হয়েছে, 100, 200, 500 এইগুলো কিছুটা লাল নিশানে বন্ধ হয়ে গেছে, মিড ক্যাপ 50, মিড ক্যাপ 100 এইগুলো সামান্য সবুজে ক্লোজ হয়েছে। এবং যদি স্মল ক্যাপের কথা বলি, এই স্মল ক্যাপ 100 দেখতে পাচ্ছেন 0.21% বাড়া, এবং এই স্মল ক্যাপ 50 এটা 0.41% বাড়া। আর ওভারঅল মার্কেট ব্রেক কেমন ছিল, আজকে মোটামুটি নিউট্রাল টাইপের মার্কেট ব্রেক দেখতে পাওয়া গেছে। এই 1680 খানা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে এবং 1600 খানা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে। একদম ব্যালেন্স টাইপ সিচুয়েশন দেখতে পাওয়া গেছে। আর এরপরে সেক্টর গুলো, এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এটা কিছুটা লালে বন্ধ হয়েছে 0.34%, পিএসইউ ব্যাংক 0.20% ডাউন, প্রাইভেট ব্যাংক এটাও কিছুটা ডাউন। এবং গতকালে টপ গেনার যে সেক্টর ছিল নিফটি রিয়ালিটি এটা দিয়ে টপ লুজার 1.41% পড়েছে। এবং বাকি সব সেক্টর গুলোই পজিটিভ দেখতে পাচ্ছেন, এই অটো বলুন, এফএমসিজি, তারপরে এই মিডিয়া, আইটি, মেটাল, এই ফার্মা এগুলো সব সবুজে বন্ধ হয়েছে। এরপরে টপ গেনার এবং লুজার গুলো মোটামুটি কোয়ার্টার পর নাম্বারের ভিত্তিতেই এই শেয়ার গুলো পড়ছে এবং তারই সঙ্গে সঙ্গে বাড়ছে। তো যদি প্রথমে টপ গেনার গুলো দেখে ওয়াকার্ড লিমিটেড 8.77% বেড়েছে। কি কারণে বেড়েছে দেখতে পাচ্ছেন, কোম্পানি এর আগে লস পোস্ট করেছিল, তো সেখান থেকে কোম্পানি প্রফিটেবল হয়ে গেছে। তারই সঙ্গে সঙ্গে এই এবিটা এটা 147% ইয়ার অন ইয়ার বেড়েছে। এবং রেভিনিউ দেখতে পাচ্ছেন 30% বেড়েছে, 743 কোটি রেভিনিউ বেড়ে হয়েছে 965 কোটি। এখানে সেলস তো এটা 30% বেড়েছে। এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন 45 কোটি লস ছিল, সেখান থেকে কোম্পানি 164 কোটি লাভ পোস্ট করে দিয়েছে। এবং এর আগের কোয়ার্টারে যে নাম্বার পেশ করেছিল তার তুলনাতেও এবারের কোম্পানির নাম্বার এটা যথেষ্ট স্ট্রং এসেছে। তারপরে টাটা টেকনোলজিস লিমিটেড 6.17% বাড়া, এইখানে কোম্পানির নাম্বার এসেছিল। এইখানে কোম্পানির সেলস এটা 22% বাড়া। এবং এই নেট প্রফিট এটাও দেখতে পাচ্ছেন বেড়েছে, 189 কোটি থেকে বেড়ে হয়েছে 204 কোটি। তবে এই মতিলাল ওসওয়াল এরা দেখতে পাচ্ছেন এই কোম্পানির প্রতি কিছু নেগেটিভ মনোভাবই পোষণ করেছে। এই মতিলাল ওসওয়াল এরা মনে করছে এই স্টকটা প্রায় 15% পর্যন্ত নিচে নামতে পারে। তারপরে কোম্পানি ক্যাম্পস মিউচুয়াল ফান্ড সেক্টরের সঙ্গে যুক্ত একটি কোম্পানি 9.46% বেড়েছে। কোম্পানি তাদের কোয়ার্টার পরে যে নাম্বার পেশ করেছে সেখানে দেখতে পাচ্ছেন এই যে কোয়ার্টার পরে রেভিনিউ এটা এসেছে হাইস্ট এভার, মানে সব থেকে বেশি রেভিনিউ কোম্পানি এই কোয়ার্টারে পোস্ট করেছে। তারই সঙ্গে সঙ্গে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। প্রথমে ডিভিডেন্ডের ব্যাপারটা দেখে নিন, একটা শেয়ার পিছু 4 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে এই কোম্পানিটা। এবং নাম্বার কেমন, এইখানে কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 395 কোটি এসেছে, যেগুলো এর আগে সব কোয়ার্টারের থেকে বেশি দেখতে পাচ্ছেন। এখানে
অপারেটিং প্রফিট দেখতে পাচ্ছেন 183 কোটি এসেছে, এটাও এর আগের ডেটাগুলোর থেকে বেশি। প্রফিট মার্জিন এটা বেড়েছে 45% থেকে বেড়ে 46% হয়েছে, এবং এই নেট প্রফিট এটাই 113 কোটি থেকে বের হয়েছে 125 কোটি। তবে এর আগের কোয়ার্টার থেকে এই যে নেট প্রফিট এটা কিন্তু কিছু বাড়েনি, দেখতে পাচ্ছেন একদম ফ্ল্যাট, কোয়ার্টারলি একদম ফ্ল্যাট, কিন্তু ইয়ারলি কোম্পানির যে নাম্বার এটা খুবই স্ট্রং। তারপরে কোম্পানি আদিত্য বিড়লা ক্যাপিটাল এটা 4.24% বাড়া। এইখানে কোম্পানি যে নাম্বার পেশ করেছে, কোম্পানির এই নেট সেলস এটা দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 10.19% বেড়েছে। নাম্বারের পরে এই স্টকে তেজি এসেছে। তারপরে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ 11.72% আপ। আর এরপরে যদি লুজার গুলো দেখি, আরতি ইন্ডাস্ট্রিজ এটা পড়ে গেছে 5.13%। এইখানে কোম্পানির নাম্বার কেমন? নাম্বার কিন্তু মোটামুটি ভালোই দেখতে পাচ্ছেন। এই সেলস এটা 13% বেড়েছে ইয়ার অন ইয়ার, 1949 কোটি থেকে বেড়ে 2205 কোটি, এবং এই নেট প্রফিট এটাই 96 কোটি থেকে বের হয়েছে 137 কোটি। তবে কোম্পানি এখানে সেলস এর দিক থেকে এই যে কোয়ার্টারলি এটা কিন্তু কিছুটা ডাউনফল দেখা গেছে। এছাড়াও আরো অনেক কোম্পানি পড়েছে, সিনজিন ইন্টারন্যাশনাল 5.43%, গোদরেজ প্রপার্টিজ 4.67%, সিএসসি প্রায় 6%, এবং এই বন্ধন ব্যাংক এটা কিছুটা লালে বন্ধ হয়েছে। তবে যদি কথা বলি, গতকাল এই সিএসসি এটা ভালো তেজিতে ছিল, এবং তারই সঙ্গে সঙ্গে এই বন্ধন ব্যাংক এটাও কিন্তু গতকাল ভালো তেজি দেখিয়েছিল। কি কারণে এই দুটো স্টক গতকাল তেজিতে ছিল? এইখানে দেখতে পাচ্ছেন এই বেঙ্গলে যেহেতু এই বিজেপি এরা জিতে গেছে, সেই কারণে কিন্তু সিএসসি এবং বন্ধন ব্যাংক এরা কিছুটা তেজি দেখিয়েছিল। তবে কিন্তু এটা বিজনেস রিলেটেড তেজি ছিল না, আজকের দিনে কিছুটা প্রফিট বুকিং এই দুটো কোম্পানিতেই এসেছে। এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল এই বিজেপি জেতার কারণে দেখতে পাচ্ছেন এই সিএসসি বলুন, বন্ধন ব্যাংক বলুন, এরা কিন্তু 52 খায় পৌঁছে গেছে। কারণ এই কোম্পানিগুলোর যে ব্যবসা এটা মূলত ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। আর এরপরে আজকের দিনে অনেক কোম্পানি কোয়ার্টার করে নাম্বার পেশ করবে, কিছু কোম্পানি পেশ করে দিয়েছে, মার্কেট তার রিয়াকশনও দেখিয়েছে, সেগুলো দেখে নেব। বড় বড় কিছু কোম্পানির নাম রয়েছে, কোফোর্জ, লার্সেন টুব্রো রয়েছে, রেমন্ড, এমকিউর ফার্মা, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এরকম 60-এরও বেশি কোম্পানি তাদের যে নাম্বার সেটা পেশ করতে চলেছে। কিছু কোম্পানির নাম্বার যদি দেখি, এখানে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা নাম্বারের পরে 3.68% বেড়ে গেছে। এখানে কোম্পানির কোয়ার্টার পরে যে নেট প্রফিট এটা 42% আপ, বেড়ে হয়েছে 4,668 কোটি, এবং তারই সঙ্গে সঙ্গে কোম্পানি এক একটা শেয়ার পিছু 30 টাকা করে ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করে দিয়েছে। এরপরে এললয়েড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড 2.36% বেড়ে বন্ধ হয়েছে। এইখানে কেমন নাম্বার? এখানে সেলস ফ্রন্টে 113% জাম দেখতে পাওয়া গেছে ইয়ার অন ইয়ার, এবং এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার বেড়েছে 157%। তবে অপারেটিং প্রফিট মার্জিন এখানে কিছুটা প্রেসার দেখতে পাওয়া গেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে 15% ছিল, এর আগের কোয়ার্টারে 19% ছিল, সেখান থেকে কমে 12% হয়েছে। তারপর একটি কোম্পানি এমকিউর ফার্মাসিউটিক্যালস লিমিটেড 5.81% ডাউন। এখানে নাম্বার কেমন? নাম্বার মোটামুটি ভালো। এই সেলস 17% বাড়ে ইয়ার অন ইয়ার, এবং এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 21% বেড়েছে। তবে এই মার্জিনে কিছুটা প্রেসার দেখা গেছে, 21% মার্জিন পড়ে হয়েছে 19%। তারপরে ম্যারিকো লিমিটেড এফএমসিজি সেক্টরের একটি স্ট্রং কোম্পানি, 2.98% বেড়েছে। এইখানে নাম্বার কেমন? কোম্পানির সেলস 730 কোটি থেকে বেড়ে হয়েছে 3,333 কোটি, এবং এই অপারেটিং প্রফিট এটা 458 কোটি থেকে বেড়ে 521 কোটি হয়েছে। নেট প্রফিট এটাও বেড়েছে 345 কোটি থেকে বেড়ে 408 কোটি হয়েছে। একমাত্র এই অপারেটিং প্রফিট মার্জিন এটা কিছুটা কমেছে, এবং বাকি প্রতিটা প্যারামিটারই কোম্পানি ভালো নাম্বার পেশ করেছে। তারপরে অ্যালকাইল এমাইন্স 2.17% মোটামুটি ডাউন হয়ে বন্ধ হয়েছে। তারপরে রেমন্ড লিমিটেড 3.47% ডাউন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 0.63% পড়েছে। সুদলেস টেক্সটাইল এটা পড়েছে 3.76%। তারপরে ভোল্টাম ট্রান্সফরমার্স লিমিটেড এটা আবার দেখতে পাচ্ছেন নাম্বারের পরে প্রায় 20% পড়ে গিয়েছিল, এবং দিনের শেষে 18.97% পড়ে বন্ধ হয়েছে। শেষে কিছুটা রিকভারি এসেছে। কোম্পানির নাম্বার খুবই খারাপ। এখানে সেলস পয়েন্টে তো কোনো ইম্প্রুভমেন্ট দেখা যায়নি, 1% পড়েছে। কোয়ার্টার অন কোয়ার্টারও এই সেলস কমা, এবং এই নেট প্রফিট দেখতে পাচ্ছেন হাফ হয়ে গেছে। 96 কোটির নেট প্রফিট ছিল, সেটা পড়েছে 47 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 99 কোটি। প্রতিটা ফ্রন্টেই কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু খুবই দুর্বল, এবং এরই সঙ্গে সঙ্গে এই প্রফিট মার্জিন এটাও দেখতে পাচ্ছেন ক্র্যাশ করে গেছে, 19% থেকে পড়ে 13% হয়েছে। এর আগের কোয়ার্টারে ছিল 17%। এছাড়াও এই শান্তি গ্যাস 4.77% ডাউন, এবং এই জয়প্রকাশ পাওয়ার ভেঞ্চার্স এটাই নাম্বারের পরে একটা ভালো রিকভারি দেখিয়েছে, প্রায় 10%-এর কাছাকাছি বেড়েছে। তো এরকম নাম্বার স্পেসিফিক তেজি মন্দি কিছু স্টকে দেখতে পাওয়া গেছে। তবে বেশিরভাগ স্টকই দেখতে পাচ্ছেন আজকের দিনে নাম্বারের পরে কিছুটা ডাউনফলই দেখিয়েছে। আর ভিডিও শেষে নিফটি দেখে নেবো। আজকে 16টা কোম্পানি সবুজে বন্ধ হলো, এবং 34টা লাল নিশানে বন্ধ হয়েছে। কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফর্ম করলো? প্রথমে দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা 3.68% বেড়েছে। আল্ট্রাটেক সিমেন্ট 1.54% আপ, ইন্ডালকো 1.37% আপ, বাজাজ ফিনসার্ভ বেড়েছে 1.14%, এবং এইচডিএফসি লাইফ এটা 1.13% আপ। পড়েছে কোনগুলো? পড়া শেয়ারের মধ্যে আইসিআইসিআই ব্যাংক রয়েছে 1.5% ডাউন। তারপরে জিও ফাইন্যান্স এটাও প্রায় 1.5% পড়া। কোল ইন্ডিয়া এটাও প্রায় 1.5%-এর কাছাকাছি পড়েছে, এবং এই টেক মাহিন্দ্রা অ্যাক্সিস ব্যাংক এগুলো 1.3%
0.39% এবং 1.34% পড়েছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।